Assalamu alaikum, good people. This is SS Stark, and you are most welcome in my YouTube channel. আজকে আমি উত্তরে যাচ্ছি, তো সেই জন্য আমার অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে নিয়েছি। এটা একটা প্রিভিলেজ, আসলে আইটি সেক্টরে কাজ করার মানে অন্যতম প্রিভিলেজ যে আপনি যে কোনো সময় হোক আপনার সুবিধা মতো নিতে পারবেন, আবার ছুটি নিতে পারবেন, অথবা এক্সট্রা টাইম দিতেছেন, কাজ শেষ করে দিলেই হলো, কোম্পানি তাইলে খুশি থাকে। তো টাইম নিয়ে আসলে এতটা প্যারা দেয় না। যেহেতু আমার একটা কাজ আছে উত্তরাতে, সেই জন্য আমি বেশ আগেই কোম্পানি থেকে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি। আমার অফিস শেষ হয় 5:30টার দিকে, বাট আমি আজকে 4টা থেকে ছুটি নিয়ে নিয়েছি। তো এটা পরে হয়তো কভার করে দিব, বা কাজটা হয়তো আমি কমপ্লিট করে দিলেই হলো, ডেইলি টাস্ক কমপ্লিট হলেই হলো। এটা দিয়ে আর তেমন কোনো এক্সট্রা প্রেশার দেয় না। আমি যাচ্ছি হচ্ছে বাংলা মোটর হয়ে, কারণ বাংলা মোটর হয়ে আমি হাতির ঝিল হয়ে গুলশান 1, গুলশান 2, বনানী কবরস্থান, তারপরে ওইখান থেকে আমি হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে উত্তরে যাব। নর্মালি এই রুটটা চুজ করার পিছনে রিজনটা হচ্ছে যে ফার্মগেটের যেই জ্যামটা পড়ে, আসলে মেট্রো রেলের কাজের জন্য মানে রাস্তাটা অনেক বেশি ন্যারো হয়ে গেছে। সো ট্রাফিকটা অনেক বেশি থাকে এবং ট্রাফিকের ডেন্সিটিটা আসলে বেশি থাকে আর কি বলা যায়। অল্প জায়গা দিয়ে অনেক গাড়ি যায়, এই জন্য খুব অ্যানোয়িং লাগতে থাকে। অল্প করে যাওয়া, একটু পরে জ্যাম পড়ে, আর ওই দিকটাতে অনেক ক্রেজ থাকে। নর্মালি বনানীটা যদি পুরোটাই ক্রস করা যায়, মানে মহাখালীর যেই ওই রোডটা, চেয়ারম্যান বাড়িটারি যে রোডটা, ওই রোডটা যদি পুরোটাই ক্রস করা যায়, তাহলে আই থিঙ্ক ক্রেজটা একটু কম পড়ে। আর যেহেতু উত্তরে যেতে যাচ্ছি, অ্যাজ ইউ নো যে আজকে বৃহস্পতিবার, মোরওভার আজকে বলা যায় অফিস আওয়ারের পরে যে পরিমাণে জ্যামটা পড়ে, তো সেই জন্য আমি ভাবলাম যে 5টার দিকে না বের হয়ে 4টার দিকে বের হয়েছে। তো বেরোতে হয়তো অলমোস্ট 4:30 বেজে গেছে। তো দেখা যায় কতটুকু জ্যাম আসলে কভার করা যায়। আমরা এখন আছি মগবাজার ফ্লাইওভারের নিচে। এখান থেকে আমরা সোজা যাব হাতিঝিল হয়ে, তারপর আমরা যাব গুলশান 1, তারপর 2, তারপর বনানী কবরস্থান হয়ে চেহারায় বলেছিলাম ভাবে যাব। তো আমরা ঢুকে পড়েছি হাতিঝিলে। এখন একটু শান্তি, আসলে জ্যামের থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকুই ভালো। জ্যাম আসলে কারোরই ভালো লাগে না, আর আমি তো একদমই সহ্যই করতে পারি না, খুব পেইন লাগে। আর এখান দিয়ে সোজা চলে যাব মিরপুর গুলশান। কেন জানি হাতের ছেলে বাইক চালাতে খুব মজাই লাগে, তাই না? অনেক আগে থেকেই গাড়ি বাইক যেটা নিয়ে আসে না কেন, ওটা অন্যরকম ফিলিং করে হাতের ঝিল। সামনে, ও মাই গড, হেলমেট ছাড়া এবং খুব রাফলি চালাচ্ছে। বের হলে হেলমেট ছাড়া দেখাই যায়। এদেরকে কি কেস দেয় না নাকি?
নাকি ওরা কেসের রুট দেখিয়ে জানে। আমার বাইকের সাসপেনশন একটু দুর্বল হয়ে গেছে, একটা সাসপেনশন, দুইটাই না। এটার জন্য প্রবলেমটা হইতেছে যে মাঝে মাঝে পিছনের চাকাটা একটু টাল খায়। আশা করি গুলশানে জ্যাম হবে না। যাওয়ার সময় ম্যাপটা দেখে বের হওয়া উচিত ছিল যে কোন দিকে জ্যাম আছে আর কোন দিকে জ্যাম নাই। তারপরেও আসলে এতদিনের নলেজ থেকে হয়তো বলতে পারি যে এই টাইমটাতে গুলশানে জ্যাম না হওয়ারই কথা। আর আধা ঘন্টা পরে হয়তো গুলশানে জ্যাম আস্তে আস্তে শুরু হবে। লিফন কেপিআর বাইকগুলো কিন্তু মানে বলা যায় খুবই মজা চালায়, খুবই ভালো লাগে। আমি আমার একটা ফ্রেন্ডের বাইক ছিল, ওটা চালাইছিলাম বেশ কিছুদিন, মানে বেশ কিছু সময় আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এটা বলা যায় যে নর্মালি সব রকম ফিল মানে আর কি ফিলিংই ফিল করে অ্যাজ এ স্পোর্টস বাইক। কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল, আপনার সিটিং পজিশনটাও ভালো, মাজা ব্যথা বা হাত ব্যথা কম হয়। R15 যে প্রবলেমটা হয় যে আপনার প্রচণ্ড পরিমাণে, মানে ইন্ডিয়ান ভার্সনটা চালিয়েছি আমি, ইন্দোটা না। তো ইন্ডিয়ান ভার্সনটাতে যেটা হয় যে আপনার ওয়েস্টে অ্যান্ড আপনার অ্যাঙ্কেলে খুব পরিমাণে ব্যথা করতে থাকে। অ্যাঙ্কেল বলছি কেন, ওয়েস্টে প্রচুর ব্যথা করে। ও মাই গড, এত জ্যাম! ভাবছিলাম কোনো জ্যামই হয়তো থাকবে না, পুরোটাই জ্যাম। তার এদিকে এসে তো লস করলাম। এখন তো কিসের জ্যাম, সব ফাঁকা ফাঁকা গাড়ি। ভাবছি যে বাংলাদেশে বাইকারদের জন্য একটা টিউটোরিয়াল সিরিজ বানাবো, যেটাতে হচ্ছে মানে আমি হয়তো সবাইকে জানাতে পারবো যে একটা বাইক আমি 9 বছর বা 10 বছর কীভাবে চালাচ্ছি, এত সময় ধরে কীভাবে একটা বাইক এত ভালো রেখেছি। এখনো পর্যন্ত আমার বাইকে আসলে 100 অনায়াসেই উঠে। 100 আসলে ঢাকার ভিতরে উঠাই না তেমন একটা, যতটুকু উঠাই ঢাকার ভিতরে যদি উত্তরা যায় অনেক সময় 80-90 পর্যন্ত, তার বেশি কখনো উঠাই না। কারণ যে কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশান আসতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি চাই যে আমি তখন বিপদে না পড়ি এবং অন্য কেউ যেন বিপদে না ফেলি। তো আমি হাইওয়েতে যখন চালাই তখন 100 অনায়াসেই উঠে যায়। ইনফ্যাক্ট পিলিয়ন নিয়ে উঠে যায়, একবারেই 100 উঠে যায়। আবার মাইলেজও আপনার খুব ভালো দেয়। আপনার
40 কিলোমিটার যায় আর কি 1 লিটার তেলে, যেটা মানে আমি মনে হচ্ছে খুবই ইকোনমি একটা 150 সিসি বাইকের জন্য। আমি এখন আছি গুলশান একের গোল চত্বরটাতে ওখানে যাচ্ছি, ওটা দিয়ে সোজা চলে যাবো গুলশান 2। রাস্তায় বেশ জ্যাম আছে, বেশ ভালোই সিগন্যালসের জ্যাম। সো এটা নিয়ে আমাদের বদার নাই তেমন কোনো। এই রোডটা একসময় এত ইউজ করতাম, প্রত্যেক দিন আমার ইউজ করা লাগতো এই রোডটা। মিস করি, করোনা আসার পরে থেকে আসলে সব কিছুই কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। আমারও একটা বছরে আমার লাইফে এত চেঞ্জ আসছে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার লাইফ মানে যা ছিল তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে একটা বছরে। তো যেটা বলছিলাম যে আমি আসলে যেটা করতে যাচ্ছি বাংলাদেশে বাইকারদের জন্য, বা নতুন যারা বাইক কিনতে চায় বা বাইক যারা শিখতে চায়, এবং আপনার যারা চায় যে তাদের বাইকটা দীর্ঘদিন চালাতে, আপনার দীর্ঘদিন ভালো রেখে কমফোর্ট জোনের ভিতরে থেকে, তো তাদের জন্য আমি টিউটোরিয়াল সিরিজ বানাতে যাচ্ছি। আমরা সাধারণত বাইকাররা এ ধরনের প্রসিডিওর চালানোর ক্ষেত্রে এরকম প্রসিডিওর ফলো করি না। আমি অনেক বাইকারকেই দেখেছি যে আমাদের বাবা দাদারা যা শিখিয়ে গেছে আমাদেরকে, বা আমরা আমাদের যাদের কাছে শিখেছি, নর্মালি তারা যেভাবে চালাতো আমরা সেভাবে চালাই। তখনকার বাইক আর এখনকার বাইকের ভিতরে হিউজ ডিফারেন্স আছে। এখন বাইকগুলো অনেক ইজি টু ড্রাইভ, অনেক ইজি টু হ্যান্ডেল বাইকার থেকে। আমাদের আগের যে ব্রেকিং ক্যাপাসিটি ছিল, আগের যে ইঞ্জিন ক্যাপাসিটি ছিল, আগের যে গিয়ার শিফটিং ক্যাপাসিটিগুলো ছিল, তার থেকে এখন অনেক ইমপ্রুভড। টেকনোলজি এখন অনেক ফাস্ট। এখন তো সব অটোমেটিকও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার রেস কন্ট্রোল, আপনার আরপিএম, ব্যাটারি চার্জ, তারপর হচ্ছে লাইট, ডে নাইট মোড লাইটগুলো, এগুলো সবই অটোমেটেড হয়ে যাচ্ছে। সো এখন অনেক টেকনোলজি অনেক ফাস্ট, অনেক অ্যাডভান্সড, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেক অ্যাডভান্সড। তো সেই জন্য আমি মনে করি যে সবার আমাদের নতুন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে খাপ খেয়ে নেওয়া উচিত। এখনকার বাইকগুলো যেরকম প্রেশার বা যেভাবে নিতে এগুলো প্রস্তুত, আগেকার ইঞ্জিনিয়ারিং ছিল, বাট এখনকারগুলো অপটিমাইজ বেশি। বাট আগেকার ইঞ্জিনগুলো অনেক বেশি হার্ড ছিল। তো আগেকার যে জাপানিজ বাইকগুলা, সেগুলো এখনও রোডে চলতে দেখা যায়, এবং বেশ ভালোভাবেই চলতে দেখা যায়। এটার রিজন হচ্ছে যে ওগুলো প্রথমত জাপানিজ। আমরা আসলে জানি যে জাপানিজ জিনিসগুলো কতটা বেশি কনভিনিয়েন্ট হয়, কতটা বেশি মজবুত হয়, কতটা বেশি ডিউরেবল হয়। একটা বিষয় হচ্ছে যে ওদের ইঞ্জিনগুলা লাইক ডিউরেবিলিটির উপরে বেশি ফোকাস ছিল, নট অপটিমাইজেশন, বা বলা যায় যে ফুয়েল বা ইকোনমিটার উপরে ওরা ফোকাস ছিল না। এখনকার বাইকগুলো কিন্তু দেখবেন যে 150 সিসির বাইকগুলো 40, 50, 55 পর্যন্ত মাইলেজ দিয়ে থাকতেছে। তো সেটা কিন্তু আগেকার বাইকে কখনোই পসিবল ছিল না। আগেকার বাইকগুলো সাধারণত 1 লিটার তেলে অনেক কম চলতো, 10, 12, 15। এখনকার আসলে গাড়িগুলো এরকম চলে, মানে কার্স, সিডান কার্স, প্রাইভেট কার্স, যেগুলো যেটা বলে থাকি না কেন। Ojoho 0033. What is this? I think he's a new driver. আমার ভাইজরে একটা খুব বড়সড় দাগ আছে, এটার জন্য খুব প্রবলেম হয় মাঝে মাঝে। আমি হচ্ছে নর্মালি এই গরম পড়ে গেলে বা দিনের আলো একটু, মানে দিনটা একটু দেরি করে পড়লে
তো গরমকালে সামার সিজনে আমি ব্ল্যাক কালারের ভাইজারটা ইউজ করি, আর শীতকালে হোয়াইট কালারেরটা। তো হোয়াইট কালারেরটা যেহেতু কম ইউজ করা হয়, কারণ এটাতে পিনলক ভাইজার আছে, পিনলক অ্যান্টিফগ যেটা, ওটা লাগানো যায়। ব্ল্যাক কালারেরটা আসলে মানে একটু রাতে দেখতে অসুবিধা হয়, আর আমি রাতে এমনি বাইক কম চালাই, বাট শীতকালে তো আসলে অল্পতেই রাত হয়ে যায়, বিকালে বেরোতেই রাত হয়ে যায়। তো ওই জন্য আমি ওটার জন্য সাদাটা ইউজ করে থাকি আর কি। এখান থেকে we will take left. Oh my god, পুরো রাস্তায় তো জ্যাম, এই অবস্থা কেন? তারপরও কত বড় লাইন, আচ্ছা এই রাস্তাটা যে ছোট করে ফেলছে, আচ্ছা এই গাড়িটা লেফটে যাবে, সো লেট হিম গো। আমরা অলরেডি বনানী কবরস্থানের রোডটাতে চলে এসেছি। আমরা এই রোডটা দিয়ে সোজা উঠে যাব ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। অনেকখানি জ্যামটাই হয়তো আমরা ওভারকাম করে আসতে পেরেছি। সামনে জ্যাম আছে, এটা আমরা যেটা করব, ডান পাশ দিয়ে যতটুকু না পর্যন্ত আইল্যান্ড আছে ওই পর্যন্ত যেতে থাকবো, দেখবো যে বিপরীত পাশ দিয়ে কোনো গাড়ি আসে কিনা। এখন আমরা সাইডে চলে যাব। তো যেহেতু গাড়ির চাপ কম বিপরীত সাইডে, তো আমরা একদম মাথায় যেয়েই ঢুকবো আর কি আইল্যান্ডের ভিতরে। আইল্যান্ডের ভিতরে ঢুকে পড়েছি। এখন আস্তে আস্তে, যেহেতু আমরা এখান থেকে সোজা ডানে যাব, জ্যাম ছেড়ে দিয়েছে, সো বেশিক্ষণ ওয়েটও করতে হলো না। আজকে জ্যাম থাকলেও লাকটা ভালো ছিল, বেশি সময় লাগেনি এখান থেকে এই পর্যন্ত আসতে। দূরে চলে এসেছি আমরা, অলরেডি উত্তরা যাওয়ার রোডটাতে উঠে পড়ছি। সামনে নভেল হেডকোয়ার্টার, তারপরে এই রোডটা বলা যায় ঢাকার মধ্যে সব থেকে রিস্কি রোড, এবং বড় বটে, আবার বাইক রাইড করেও বেশ কমফোর্টেবল ফিল করা যায়, মজা লাগে, কিন্তু রিস্কি অনেক। এখানে খুব এলোপাথারিভাবে সব ভেহিকল তাদের ইচ্ছা মতো চলতে থাকে, কোনোরকম স্পিড লিমিট ছাড়াই, কোনোরকম রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়াই। সামনে যে সিএনজিটা, এতটা ডানে মোড় নাও নিতে পারতো।
রোডটা বড় করছে, আই থিঙ্ক এখানে একটা ইউটার্ন করছে এই রিজনটাতে, রাইট? এটা ইউজ করছে এখানে। এই রোডটা পুরোটা লাইটিং করা, আই থিঙ্ক পুরো রোডটাই লাইটিং। তো রাত্রেবেলা তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু রাত্রেবেলায় এত নয়েজ আসে, আই থিঙ্ক যে আমি আজকে হয়তো রাত্রেবেলায় ব্লগ করবো না, ব্যাক করবো আমি একটু পরে, হয়তো ব্যাক করবো, ব্লগ করবো না আর কি রাতে আসার সময়। আমরা অলমোস্ট খিলক্ষেত চলে এসেছি, মানে খিলক্ষেতেই আর কি। আমাদের আর খুব বেশি সময় লাগবে না উত্তরা যেতে, যদি জ্যাম না থাকে। এই রুটে বাস খুবই এলোপাথারিভাবে
মানে ডান থেকে বাম, বাম থেকে ডানে যায়। দুই ধরনের সিগন্যাল, কোনো প্রকার লুকিং গ্লাস ছাড়াই না দেখে। আচ্ছা ভাই, তো এই রোডটাতে সেদিনও আসছিলাম, বাট অনেক ধুলা ছিল, আজকেও অনেক ধুলা, কিন্তু ধুলা কেন? আমরা এখন লা মেরিডিয়ানের সামনে, আর একটু সামনে গেলে এয়ারপোর্ট, এয়ারপোর্ট গেলে আমরা জসীমউদ্দিন দিয়ে উত্তরার ভিতরে ঢুকে যাব। প্রচুর ধুলা এই রোডটাতে, জামা কাপড় পুরো 12টা বেজে যাচ্ছে। তোমার যে এতটুকু শুধু খোলা আছে, এতটুকু তো বাড়ি খাচ্ছে ধুলা, এমন ধুলা জ্বলে যাচ্ছে। আরটিআর যদি ব্রেকিংটা আরেকটু ভালো করতে পারতো, তাহলে আই থিঙ্ক এই বাইকের সাথে তুলনা করা যেত না, অন্য কোনো বাইকের তুলনাতে আসতেও না অন্য কোনো বাইক, তাই না? আরটিআর বাইক ইউজাররা কি বলে, let the bus go first, then we will go, right? আমি চাই না বালের ভিতরে থাকতে নর্মালি। Okay, that was a very emergency brake. বাস ট্রাক এগুলো খুব বাজেভাবে চলে। I think that guy is tired.
ডিজাইনা খুবই ভয়ঙ্কর, গাড়িগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। অ্যাজ আই হ্যাভ টোল্ড, অলরেডি চাপ দিছিল। ওরা মানে যতটুকু পারে ততটুকু রিস্ক নেয়, সর্বোচ্চটুকু রিস্ক ওরা নিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না। That is a curve, Brigadier General. Those roads are really broken. আমরা জসীমউদ্দিন দিয়ে ঢুকে পড়েছি উত্তরার ভিতরে। এখান থেকে আমি যাব 11 নম্বর সেক্টর পার্কেও জায়গাটাতে, এখানে যে আমার ডেস্টিনেশন শেষ হবে আর কি। তো উত্তর পর্যন্ত আসছি। এখানে আমার আগে করোনার আগে প্রায় আসা পড়তো, কিন্তু করোনার পরে ডেন্সিটি মানে এত কম আসা পড়ে যে নতুন কোনো চেঞ্জেস আসলে একটু অবাক লাগে। যে বাম পাশে বিল্ডিংটা একদম নতুন লাগে, মানে এয়ারপোর্টের সামথিং কিছু একটা। তো আই হ্যাভ নো আইডিয়া, খুবই চেঞ্জই লাগে উত্তরাটা। এখানে একটা ভাঙা ছিল, ওটা ঠিক হয়ে গেছে, এটাই। তো কিন্তু আমি আসলে যেটা চাচ্ছি যে আমি একটা সুন্দর টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে আছি বাইকের প্রত্যেকটা পার্ট অংশের উপরে। ব্রেকিং, গিয়ার শিফটিং, ক্লাচ প্রেসিং, গিয়ার শিফটিং আসলে আপ ডাউন দুইটাই শেখাবো, যে কীভাবে একদম স্পোর্ট মোডে হোক বা একদম সব থেকে অ্যাব্রিজমেন্ট প্রোটা শেখানোর জন্য। তারপর কত আরপিএমে রাখলে আসলে ভালো, ওয়েদার কন্ডিশনের উপরে আমার বাইকটা চালানো, টায়ার কোনটা ইউজ করা উচিত বাংলাদেশের রোডের জন্য বা বিভিন্ন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তারপর মোবিল কোনগুলো ইউজ করা উচিত, কেন ইউজ করা উচিত, বেস্ট প্র্যাকটিসগুলো আমি ট্রাই করবো শেখানোর জন্য। তো আপনাদের যদি কোনো সেশন থাকে যে কোন বিষয়টা আগে করা যেতে পারে, তো সেই বিষয়টা আমি আগে শেখাবো। আর যারা একদম নতুন বাইকার, যারা আসলে বাইক চালানো শিখতে যাচ্ছে, ওটার জন্য টিউটোরিয়াল সিরিজ বানানোর ইচ্ছা আছে। যদি আপনাদের সাপোর্ট পাই এবং আপনারা যদি চান, তাহলে সেটা হয়তো দ্রুত দিয়ে দিব। তো আমি আপনার কাছে এটাই অপিনিয়ন জানতে চাচ্ছি যে কোনটা আপনাদের জন্য সব থেকে ভালো হয়। আপনার বাইক চালানো জানেন, বাট বাইক বেশি দিন টিকিয়ে রাখার জন্য এটা, নাকি তার একদম বাইক চালানো ফ্রম দ্য ভেরি বিগিনিং শেখানো।
আমি একটা কথা আসলে বলতে পারি যে একজন বাইক চালানো অ্যাটলিস্ট যদি একটু কিছু শিখে থাকে, সে অ্যাটলিস্ট রোডে বাইক নামাইতে পারে বা কন্ট্রোলিংটা জানে বা তার হচ্ছে ব্যালেন্সিংটা চলে এসছে, তার জন্য আই থিঙ্ক ইজিয়ার হবে অনেক কিছু ক্যাচ করার। বিকজ আপনি বাইক না ধরে বাইক চালানো শিখতে পারবেন না, এটা পসিবল না। কারণ ব্যালেন্সিংটা এটা পুরো আনকনসিয়াস মাইন্ডে আপনার ব্যালেন্সিংটা আসে, তো এটা মানুষের একটা আসলে প্র্যাকটিস চলে আসে। যেমন বিভিন্ন জিনিস বিভিন্ন খেলা খেলতে খেলতে প্র্যাকটিস আসে, এটাও তাই। সাঁতারটা, হ্যান্ড রাইটিং, এই জিনিসগুলো মানুষ কখনো ভুলে না একবার শিখে ফেললে। এগুলো সে আনকনসিয়াস মাইন্ডে মানুষ শিখে ফেলে। আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে বাইক চালানো শেখার জন্য বা বাইক চালানোর প্র্যাকটিস বা রোডে বাইক চালাতে গেলে। তারপরে আসে আসল জিনিসটা, যে কীভাবে একটা বাইক টিকিয়ে রাখা যায় অনেক দিন, কীভাবে তার থেকে বেস্ট পারফরমেন্সটা পাওয়া যায়। উত্তর পর্যন্ত আসতে অনেক টায়ার্ড হয়ে যাইতে হয়, পেইন লাগে। আমরা এখান থেকে ডানে যাব, ডানে জমজম টাওয়ার হয়ে তারপরে আমরা হচ্ছে ওকে সে মোবাইলও টিপতেছে, বা বাবা এর মধ্যে। দ্যাটস গুড। তো গাইস, অনেকটুকু আড্ডা হলো, অনেক কথা হলো। আসলে আমি টায়ার্ডও হয়ে গেছি বেশ কিছুটা, আমার একটু রেস্ট নিতে হবে। শুধু চালিয়ে আসাটা খুব পেইন লাগে। কিছুক্ষণ পর ব্রেক করা, কিছুক্ষণ পর এক্সিলারেশন দেওয়া, কিছু গরমের ভিতরে দাঁড়িয়ে থাকা, খুব পেইন লাগতে থাকে। তো ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে, আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করেও ভালো লাগলো। আশা করি আপনারাও এনজয় করেছেন। আপনাদের সুবিধার্থে হয়তো ফিউচারে আমি আরও অনেক কিছু নিয়ে আসবো, সামনে অনেক কিছু নিয়ে হাজির হবো, অনেক কিছু নিয়ে আড্ডা দিব। তো সেই পর্যন্ত সাথে থাকুন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। আমার শেয়ার অ্যান্ড লাইকস দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। এতে হবে কি, যে আমি আসলে সাপোর্টটা পেলে আমার অনেকটুকু মেন্টাল হেলথটা ভালো থাকবে। আমি বিভিন্ন ধরনের কাজ করতে সুবিধা বোধ করি আসলে মানুষের মেন্টাল সাপোর্টটা পেলে। তো আমি চাই যে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রথম থেকেই, ওইভাবেই সাপোর্ট দিয়ে যান এবং মানুষকে ভালো কাজে সহযোগিতা করুন। So guys, this is all from today. I'm signing off. Hasta la vista. Assalamu alaikum. Many welcome from the very bottom of the heart. Goodbye.